আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনাল, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমরা থার্ড সেমিস্টারে লিগাল এনভায়রনমেন্ট কোর্সের আজকে 5th ক্লাস শুরু করব। তো আমরা সেকেন্ড চ্যাপ্টারে ছিলাম। সেকেন্ড চ্যাপ্টারের কতগুলো টপিক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি, যেরকম বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে প্রমিসারি নোট, ডিফারেন্স বিটুইন প্রমিসারি নোট অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ। তো এগুলো ছিল নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আমরা গতদিন পড়ছিলাম যে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কোনগুলো আছে। নর্মালি আমরা চেক হচ্ছে প্রমিসারি নোট এবং বিল অফ এক্সচেঞ্জ এগুলোকে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে থাকি। তো বিল অফ এক্সচেঞ্জ এবং হচ্ছে প্রমিসারি নোট সম্পর্কে আমরা আলোচনা করছি। আজকে আমরা একটু চেক সম্পর্কে ডিটেইলি আলোচনা করব। আমাদের সেকেন্ড চ্যাপ্টার Negotiable Instrument Act। এটা অ্যাক্ট 1881। তো আজকে আমরা চেক সম্পর্কে একটু ডিটেইলি আলোচনা করব, যে হোয়াট ইজ চেক, এসেনশিয়াল ফিচার্স অথবা এলিমেন্টস অফ চেক, আছে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ চেক। আর একটা কোয়েশ্চেন আছে যে ডিফারেন্স বিটুইন বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক। চেক আর বিল অফ এক্সচেঞ্জ কিন্তু দুটোই নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা বিনিময় বা হচ্ছে অর্থ পরিশোধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এক্ষেত্রে তাদের মধ্যে যে সূক্ষ্ম ডিফারেন্সটা আছে সেটা ডিফারেন্সের মধ্যে আলোচনা করবো, সেগুলো পরে দেখা যাবে। আমরা আপাতত চেক কি, চেক কিভাবে কাজ করে, চেক কত প্রকার, এগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি চেকটা কি একটু ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করব। যে কোশ্চেনটা এরকম, কোশ্চেনটা এভাবে বলা যেতে পারে যে ডিফাইন চেক। ডিফাইন চেক আমি বইতে একটু কি বলা আছে সেটা বলার চেষ্টা করি। এখানে 1881 অ্যাক্ট, যেটা হচ্ছে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট 1881 অনুযায়ী, অ্যাক্ট অনুযায়ী আর কি পরিচালিত হয়। তো এখানে সেই 1881 সালের অ্যাক্ট অনুযায়ী সেকশন 6 এতে হচ্ছে এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, সেটা হচ্ছে এ চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ। অর্থাৎ চেকটা একটা বিনিময় বিল, bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand। এটা সেকশন 6 অনুযায়ী হচ্ছে এই চেকের সংজ্ঞাটা এভাবে দেওয়া হয় যে স্পেসিফাইড ব্যাংকার কর্তৃক ড্রন হতে হবে, উত্তোলিত হতে হবে, and not expressed to be payable otherwise than on demand। তো অন ডিমান্ড এটা পেয়েবল হবে। এছাড়া সহজ অর্থে এটা ছিল সেকশন 6। এখানে যদি আমি অ্যান্সার হিসাবে লিখি, ডিফাইন চেক হিসাবে যদি নর্মালি চেক ইজ আ নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এবং আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি এরকম যে এ চেক ইজ আ bill of exchange drawn on a specified
banker and not expressed to be payable, otherwise to be payable otherwise than on demand. এটা ছিল হচ্ছে সেকশন 6 অনুযায়ী। ওকে, তো আমরা যদি হচ্ছে এই যে 1881 সালের অ্যাক্ট অনুযায়ী এবং তার রুলস অনুযায়ী সংজ্ঞাটা দেই, তাহলে এরকম দাঁড়ায় যে a check is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand। অর্থাৎ এটা একটা বিনিময় বিল যেটা অন ডিমান্ড দিতে হবে, স্পেসিফাইড ব্যাংকার কর্তৃক হচ্ছে এটা ড্রন করতে হবে। যেরকম স্পেসিফাইড বলা হয়েছে কেন, একজন মানুষ একটা বিষয়ের উপর স্পেসিফাইড হয়, ব্যাংকাররা কিন্তু ব্যাংক রিলেটেড বিষয়গুলোতে স্পেসিফাইড হয়। লাইক ডক্টরদের প্রেসক্রিপশন কিন্তু ডক্টররাই যদি স্পেসিফাইড হয় তাহলে কিন্তু দিতে পারে অন কাইন্ড অফ হচ্ছে প্রেসক্রিপশন। কিন্তু হচ্ছে চেকটার স্পেসিফাইড ব্যাংকার এই কারণেই দরকার যে চেকটা সঠিক আছে কিনা, চেকের লিগ্যালিটি আছে কিনা, এবং চেক হচ্ছে নকল বা হচ্ছে চেকের কোনো ঘাটতি বা সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো একজন স্পেসিফাইড ব্যাংকারই মার্ক আউট করতে পারে বা বের করতে পারে। তো এখানে হচ্ছে একটা অনুযায়ী বলছে। এছাড়াও এখানে কিছু চেক সম্পর্কে ডেফিনিশনের মধ্যে আলোচনা করছে যে check is a very common form of negotiable instrument. If you have a savings bank account or a current account in a bank, you can issue a check on your own name or in favor of other, thereby directing the bank to pay the specified amount of the person named in the check. সহজ কথাই হচ্ছে এখানে ডিটেইলি আলোচনা করছে। আচ্ছা, আমরা নর্মালি কিন্তু আমাদের জেনারেল লাইফে আমরা চেক কিন্তু অনেকেই দেখছি, চেক কেমন হয়, কিভাবে কাজ করে, চেক কিভাবে লেখা হয়, এগুলো কিন্তু আমরা দেখছি। আমার মনে হয় আপনারা সবাই চেক কিভাবে লিখতে হয় এটা ভালোভাবেই জানেন বা আপনারা চেক নিয়ে কাজ করে থাকেন। আমি একটু চেকটা কিভাবে লিখতে হয় দেখানোর চেষ্টা করব। সাপোজ এটা একটা চেকের পাতা, এটা একটা চেকের পাতা। ওকে, নর্মালি মানে সমস্ত চেকগুলোই যেরকম হয় আর কি। এখানে হচ্ছে ব্যাংকের নাম বা হচ্ছে ব্যাংকের লোকেশন, যেরকম এখানে যদি বলি যে বাংলাদেশ ব্যাংক, ঢাকা। ওকে, এরপর এখানে থাকে ডেট। এটা কিন্তু চেক হোল্ডারকে পূরণ করতে হবে ডেটটা। এরপর আছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে, যে অ্যাকাউন্ট এরকম হবে সেভাবে লিখতে হবে। আর এখানে 2 লাইন দেওয়া থাকবে, যেটা আমি কোন অ্যামাউন্ট নিয়ে কাজ করব, কোন অ্যামাউন্টটা আমার হচ্ছে তুলতে হবে বা জমা করতে হবে, সেই অ্যামাউন্টটা এখানে কথায় লিখতে হবে। অ্যান্ড দেন এখানে টাকার অ্যামাউন্ট লিখতে হবে অঙ্কে, ফাইন। এবং এখানে লাস্টলি সিগনেচার করতে হবে। এবং এখানে কিছু হচ্ছে ব্যাংক রিলেটেড কথাবার্তা লেখা থাকে, নর্মালি আপনারা সবাই দেখে থাকবেন বা আপনারা হয়তো চেকে অর্থ উত্তোলন বা জমাও করে থাকতে পারেন। আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করতেছি। তো ডেট
মনে করেন যে এখানে সাপোজ একটা ডেট দিলাম যে ডেট আমরা এখানে করলাম, এবং এখানে যদি আপনি নিজে টাকা উত্তোলন করেন তাহলে এখানে সেলফ লিখতে পারেন, সেলফ লিখবেন, এবং আরো কিছু কথা এখানে ইংরেজিতে লেখা থাকবে, এবং এখানে এভাবে লিখতে হবে যে ধরেন 10,000 টাকা আপনি উত্তোলন করবেন, তাহলে এখানে অঙ্কে লিখবেন 10,000 টাকা, এবং এখানে আপনাকে সেটা ইলাবোরেটলি লিখতে হবে টাকা অনলি। ওকে, এবং এখানে সাইন করবেন, এবং চেকের অপর পেজে উল্টা পেজেও কিন্তু আপনাকে দুইটা সাইন করতে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি, যদি হচ্ছে সঠিকভাবে চেক আপনি ব্যাংকে জমা দিতে চান। যদি এই কাজগুলোর মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে চেক কিন্তু গ্রান্টেড হবে না, অর্থাৎ ডেট যদি এলোমেলো থাকে, টাকার অ্যামাউন্ট যদি এলোমেলো থাকে, ইভেন সব থেকে ইম্পর্ট্যান্ট, মোস্টলি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার সিগনেচার। আপনার সিগনেচারের মধ্যে যদি কোনো ধরনের কোনো কাটা ছেঁড়া বা হচ্ছে কোনো ধরনের কোনো অমিল দেখা যায় বা একজনের সাইন আরেকজন করছে এরকম কিছু বোঝা যায়, তাহলে কিন্তু চেক গ্রান্টেড হবে না। এবং হচ্ছে চেক, টোটাল চেকের পাতা যদি কোনো ধরনের কাটা ছেঁড়া বা হচ্ছে কোনো ধরনের সমস্যা হয়, ডেট ওভার হয়ে যায় বা এরকম কিছু হয়, তখন কিন্তু চেকটা গ্রান্টেড হবে না। তো এটাই ছিল আমার চেক সম্পর্কে একটা সিম্পল কমন ধারণা দেওয়ার জন্য। আমি জানি এটা আপনারা নিজেরাই করে থাকবেন অনেকে হয়তো। তো যেহেতু চেক সম্পর্কে আমি আলোচনা করতেছি এই জন্য আর কি দেখানোর চেষ্টা করলাম। ওকে, আমরা ডেফিনেশনটাও কিন্তু অলরেডি দেখে ফেলছি। এরপরের কোশ্চেন হচ্ছে এসেনশিয়াল ফিচার্স অফ চেক, মানে চেকের অপরিহার্য বৈশিষ্ট্য। আমি চেকের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় দেখাইছি, মানে চেকের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এখন এগুলোই আর কি আমার বৈশিষ্ট্য, মানে চেকের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, সেগুলো আমরা এখানে একটু বোঝানোর চেষ্টা করব। যে এসেনশিয়াল ফিচার্স অফ চেক, essential features of check. First of all, এখানে একটু ডিটেইল বলছে যে a check is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand, যেটা আগে বলছি সংজ্ঞার মধ্যে আমরা বলছি, and it contains the electronic image of a এটা কি বলছে যে image of tranked চেক অ্যান্ড চেক ইন ইলেকট্রনিক ফর্ম। ও আচ্ছা, জাস্ট বোঝাতে চাইছে যে হচ্ছে আমি যে সংজ্ঞাটা দিছি যে ব্যাংকার কর্তৃক, স্পেসিফিক ব্যাংকার কর্তৃক এটা ড্রন হতে হবে, এবং এটা একটা বিল অফ এক্সচেঞ্জ এবং ইলেকট্রনিক ইমেজ হতে হবে, অর্থাৎ চেকের যে পাতাটা থাকবে সেই পাতার টোটাল লেখাটা কিন্তু হাতে লেখা বা এরকম হলে হবে না। দেখবেন যে চেকের পাতাগুলো কিন্তু একটু স্পেশাল থাকে, অর্থাৎ হচ্ছে নর্মাল পেজের মতো হয় না, একটু হচ্ছে ওখানে সিল থাকে, ব্যাংকের হচ্ছে একটা যেই ব্যাংকের হচ্ছে চেক হয় সেটার একটা আলাদা সিল থাকে, স্বাক্ষর থাকে। তো এটা হচ্ছে ইলেকট্রনিক ইমেজ হতে হবে, সেটার কথা বলছে। এখন আমরা একটু দেখি যে কি কি বৈশিষ্ট্য একটা চেকের মধ্যে থাকতে পারে। ইট মাস্ট বি ইন রাইটিং, এটা লিখিত হতে হবে, তাই না? ইট মাস্ট বি ইন রাইটিং। লিখিত ছাড়া কোনো চেক দিয়ে টাকা তোলা সম্ভব? ইম্পসিবল, তাই না? A check must be in writing and oral order to pay does not constitute a check, অর্থাৎ ওরাল মানে মুখে মুখে বলে চেকের মাধ্যমে টাকা তোলা সম্ভব না বা চেক কার্যকরী হওয়া সম্ভব না। মাস্ট বি রিটেন হতে হবে। ইট শুড বি ড্রন অন ব্যাংকার, অর্থাৎ ব্যাংকারদের দ্বারা প্রদেয় হতে হবে। একজন হচ্ছে ব্যাংক কর্মকর্তা এটাকে অ্যাপ্রুভ করতে পারবে, নর্মালি অন্য কোনো লোক বা সাধারণ মানে লোক কিন্তু এটা অ্যাপ্রুভ করতে পারবে না। তাহলে ইট শুড বি ড্রন অন ব্যাংকার। আচ্ছা, ড্রন অন ব্যাংকার, ব্যাংকার কর্তৃক প্রদত্ত হতে হবে।
তারপর 3 নাম্বার আছে ইট কন্টেইনস অ্যান আনকন্ডিশনাল অর্ডার টু পে, অর্থাৎ আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল মানে কি? শর্তহীন, শর্তহীনভাবে দিতে হবে। জনগণ ব্যাংকে টাকা রাখে, একটা নির্দিষ্ট হচ্ছে কি বলে সুদ বা হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্টের পার্সেন্টেজের হচ্ছে বিনিময়ে হচ্ছে ব্যাংকে টাকা রাখে। তো সেই টাকাটা যখন সে তুলে নিবে তাহলে কিন্তু আনকন্ডিশনাল হতে হবে, তখন কিন্তু শর্ত সাপেক্ষ কোনো কাজ চলবে না। আর চেকের ক্ষেত্রে সেটা আনকন্ডিশনাল হতে হবে। এ চেক ক্যানট বি ড্রন সো অ্যাজ টু বি পেয়েবল কন্ডিশনালি, অর্থাৎ কন্ডিশনালি হতে পারবে না, চেকে যেটা বলা থাকবে সেভাবেই কাজ করতে হবে। The drawers order to the drawee bank must be unconditional, ও কথাই বলছে যে উত্তোলনকারীকে অবশ্যই হচ্ছে শর্তহীনভাবে কাজ করতে হবে, সেটার কথা বলছে। তারপর আছে হচ্ছে certain sum, অর্থাৎ a check must have an order to pay a certain sum, অর্থাৎ অর্ডার করতে হবে certain order, certain order অর্থাৎ নির্দিষ্ট অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমি তুলবো এখানে কোনো এত না এত বা হচ্ছে কনফিউজড এ ধরনের কোনো বিষয় হইলে হবে না, সেখানে সার্টেন অর্ডার থাকতে হবে, অর্থাৎ সার্টেন বা নিশ্চিত একটা অ্যামাউন্ট থাকতে হবে। তারপর বলছে ইট শুড বি সাইন্ড বাই দ্য ড্রয়ার, অর্থাৎ সাইন থাকতে হবে, যেটা সিগনেচার আর কি। সাইন ছাড়া মানে সিগনেচার ছাড়া চেকের কোনো মূল্যই নাই, অর্থাৎ যে চেক মালিকের সাইন মানে যদি না থাকে চেকে তাহলে সেই চেকের কোনো মূল্য নয় এবং সেই চেক দ্বারা টাকা উত্তোলন বা কোনো কাজই করা সম্ভব নয়, সেটার কথাই বলছে। এরপর বলছে ইট ইজ পেয়েবল অন ডিমান্ড, এরপর আছে ভ্যালিডিটি, অন ডিমান্ড, ভ্যালিডিটি, অন ডিমান্ড হইতে হবে যে এ চেক ইজ অলওয়েজ পেয়েবল অন ডিমান্ড, অর্থাৎ ডিমান্ড অনুযায়ী সঠিকভাবে হতে হবে। ভ্যালিডিটি বৈধতা, এটা তো মাস্ট বি থাকতে হবে, এটা একটা চেকের অপরিহার্য বৈশিষ্ট্য। এখানে বলছে এ চেক ইজ নর্মালি ভ্যালিড ফর 6 months ফ্রম দ্য ডেট ইট বেয়ার্স, অর্থাৎ যে তারিখ থেকে চেকটা লেখা হবে সেই চেক থেকে 6 মাস সেই চেকটার মেয়াদ, অর্থাৎ ওইটার ব্যাংক থেকে তোলার মেয়াদ বা তোলা যাবে আর কি হচ্ছে বা সেটার বৈধতা থাকবে 6 মাস পর্যন্ত। এরপরে কিন্তু এই চেকটা হচ্ছে অগ্রহণযোগ্য হয়ে যেতে পারে, অর্থাৎ ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। তো এই পোস্ট ডেটেড অর অ্যান্টিডেটেড চেক উইল নট বি ইনভ্যালিড ইন বোথ কেসেস। আচ্ছা, thereafter it is termed as established, অর্থাৎ এটার হচ্ছে পরবর্তীতে পোস্ট ডেটেড হবে। ভ্যালিডিটির ক্ষেত্রে প্রিজিভ টু কমেন্স ফ্রম দ্য ডেট মেনশনড অন, অর্থাৎ যে তারিখ থেকে এটা লেখা হবে সে তারিখ থেকে 6 মাস পর্যন্ত এটার বেয়ার করতে পারবে বা এটা থেকে টাকা উত্তোলন করা যাবে। আচ্ছা, এরপরে আছে ইট মে বি পেয়েবল টু দ্য ড্রয়ার, অর্থাৎ ইহার ড্রয়ার স্বয়ং প্রদান করতে পারবে। আচ্ছা, এটার কোনো হচ্ছে স্ট্যাম্প বা অ্যাকসেপ্টেন্স দরকার নাই। ব্যাংকার ইজ লায়াবল, এখানে লায়াবল হবে ব্যাংকার, লায়াবল। টাকা যদি ঠিকমতো প্রদান না করতে পারে কিন্তু সব ডকুমেন্টস এবং অ্যামাউন্টস ঠিক আছে, যদি টাকা যদি পে না করতে পারে তাহলে কিন্তু ব্যাংকার এখানে লায়াবল হয়ে যাবে। আচ্ছা, চেকের হচ্ছে কয়টা পক্ষ থাকবে, যে হচ্ছে চেক হ্যাজ 3 parties, drawer, drawee and payee, অর্থাৎ ড্রয়ার ইজ এ পারসন হু ড্রস এ চেক। 3 parties থাকবে ফর এ চেক, 1 drawer, drawee আর 3 নম্বর হচ্ছে payee।
ঠিক আছে। তাহলে এখানে ড্র পারসন হু ড্রস এ চেক অর্থাৎ প্রদান করে, ড্র ইজ ব্যাংক অন হুম চেক ইজ ড্রন যার দ্বারা হচ্ছে চেকটা উত্তোলন করা হয়, পে ইজ এ পারসন ইন হুজ ফেভার এ চেক ইজ ড্রন মানে যে আর কি যার উদ্দেশ্যে আর কি হচ্ছে চেকটা উত্তোলন করা হয় বা ড্র করা হয়। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এরপর আছে যে ডিফারেন্ট টাইপস অফ চেক। চেকের বৈশিষ্ট্য তো জানা গেল, এখন চেক কয় ধরনের হতে পারে, যেমন চেক কয়টা প্রকার হতে পারে। নর্মাল দৃষ্টিতে চেক হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ চেক, ওপেন চেক অ্যান্ড ক্রস চেক। অর্থাৎ এক নম্বর হচ্ছে ওপেন চেক, দুই নম্বর হচ্ছে ক্রস চেক। ওপেন চেক এন্ড ক্রস চেক। ওপেন চেক এন্ড ক্রস, ওপেন চেক এন্ড ক্রস চেক আমরা তো কি দেখি, ওপেন চেক মানে যেটা উন্মুক্ত চেক কি বলছে, এন্ড ওপেন চেক ইজ দ্য চেক হুইচ ইজ পেয়েবল ইন ক্যাশ অ্যাক্রস দ্য কাউন্টার অফ দ্য ব্যাংক। অর্থাৎ ওপেন চেকটা অলওয়েজ ইন ক্যাশ, ওপেন চেক অলওয়েজ ইন ক্যাশ, এই কারণে এটাকে ওপেন চেক বলা হয়। এবং ক্রস চেক হচ্ছে a cross check is the check which has two short parallel lines marked across the face. A check marked in fashion can be paid only to another bank. অর্থাৎ এটার হচ্ছে চেক এই যেরকম থাকে, চেকের এখানে দুইটা দাগ দেওয়া থাকে, এই দাগ দুটার কারণে হচ্ছে ক্রস চেক মানে দাগ দেওয়া চেক। এখানে বলছে চেক মার্কড ইন দিস ফ্যাশন, অর্থাৎ এই ফ্যাশনে যখন হচ্ছে করা হয়, চেকটা সাবমিট করা হয়, ক্যান বি পেড অনলি টু অ্যানাদার ব্যাংক। দুইটা চেকের ডিফারেন্ট কিন্তু বৈশিষ্ট্য হলো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। ডিফারেন্স বিটুইন বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ডিফারেন্স বিটুইন bill of exchange and check. আচ্ছা, তো এখানে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে আমরা কতদিন আলোচনা করছি যে এ বিল অফ এক্সচেঞ্জ ইজ এ রিটেন ইনস্ট্রুমেন্ট কন্টেইনিং অ্যান আনকন্ডিশনাল অর্ডার ডিরেক্টিং আ সার্টেন পারসন টু পে এ সার্টেন সাম অফ মানি অনলি টু দ্য বিয়ারার অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ইট মাস্ট বি সাইন্ড বাই দ্য মেকার। অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে একটা বিনিময় বিল, যেটার মাধ্যমে বিনিময় হচ্ছে কার্যক্রম পরিচালিত হবে, যেটা আনকন্ডিশনালি হবে এবং হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পে করার জন্য নির্দিষ্ট ব্যক্তিকে বেয়ার করতে হবে। ইট মাস্ট বি সাইন বাই দ্য মেকার, অর্থাৎ মেকার কর্তৃক সাইন করা থাকতে হবে।
আমরা গতদিন কিন্তু বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে ডিটেইল আলোচনা করতেছি। আমি এই কোশ্চেনটার সময় ডিটেইল আলোচনা করতে পারতেছি না, কারণ এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল, বিল অফ এক্সচেঞ্জ এবং চেকের ডিফারেন্সটা আমরা সংজ্ঞার মাধ্যমে বলতে পারি। আর চেকের ক্ষেত্রে তো এর ডেফিনেশন বলা আছে, চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ ড্রন আপন আ স্পেসিফাইড ব্যাংক অ্যান্ড পেয়েবল ডিমান্ড। আমারই মুখস্থ হয়ে গেছে, মুখস্থ থাকা উচিত। কমার্সের স্টুডেন্ট হিসেবে বেসিক কিছু রুলস বা সংজ্ঞা যেগুলো মনে থাকা উচিত। চেক বিষয়টাই কিন্তু হচ্ছে কমার্স গ্রুপ ওয়াইজ স্টুডেন্টদের জন্য, তো এটার জন্য হচ্ছে একটা নর্মাল পরিচিতি থাকা প্রয়োজন, যে বলতে পারবো এরকমভাবে। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ চেক, তাহলে সেটা বলার চেষ্টা করতে হবে, মাথায় থাকতে হবে। আচ্ছা, তো বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেকের মধ্যে পার্থক্য, বিল অফ এক্সচেঞ্জ ক্যান বি ড্রন আপন এনি পার্সন ইনক্লুডিং ব্যাংক। অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জ এনি পার্সনের জন্যই ড্রন করা যেতে পারে, ইনক্লুডিং এ ব্যাংক, অর্থাৎ ব্যাংক রিলেটেড। চেকের ক্ষেত্রে অনলি আপন এ ব্যাংক, অর্থাৎ এ চেক ক্যান বি ড্রন অনলি আপন এ ব্যাংক, এটা ব্যাংকের থেকেই তোলা যাবে আর কি। বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স প্রয়োজন হয় পক্ষগুলোর মধ্যে, চেকের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স প্রয়োজন হয় না। এরপর আছে টাইম অফ পে। The acceptor of bill of exchange is allowed a grace period of 3 days to make the payment, অর্থাৎ 3 দিন হচ্ছে এটার সময় দেওয়া হয়। অলওয়েজ পেয়েবল অন ডিমান্ড, অর্থাৎ চেকটা অলওয়েজ পেয়েবল অন ডিমান্ড, নির্দিষ্ট সময়ের মধ্যে আর কি। বিল অফ এক্সচেঞ্জ ক্রস করা হয় না, কিন্তু চেকের ক্ষেত্রে ক্রস করা হয়। যে আমরা বলছি যে ক্রস চেক, এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে কোনো ক্রস সিস্টেম নাই, কিন্তু হচ্ছে চেকের ক্ষেত্রে ক্রস সিস্টেম আছে। নেসেসিটি অফ স্ট্যাম্প, চেকের ক্ষেত্রে তো স্ট্যাম্প নেই, ওর বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলছি যে চেকের মধ্যে কোনো স্ট্যাম্প থাকার প্রয়োজন নেই, কিন্তু বিল অফ এক্সচেঞ্জের মধ্যে কিন্তু স্ট্যাম্প থাকার প্রয়োজন, লিগালিটির জন্য কাজ করে। নেচার, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে কোনো চেক হইতে পারে না, কিন্তু এভরি চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ। অর্থাৎ এরকম যে বিল অফ এক্সচেঞ্জ can not be a check, but a check can be a bill of exchange. Bill of exchange cannot be a check, কিন্তু a check can be a bill of exchange. চেকের সংজ্ঞার মধ্যে কিন্তু বলা হয়েছে যে a check is a bill of exchange which is payable, এভাবে বলা হয়েছে। আর হচ্ছে কাউন্টারের ক্ষেত্রে the payment of bill cannot be countermanded, but the check a check may be হচ্ছে countermanded by the drawer, কাউন্টার বেসিস আর কি। নোটিস অফ ডিসঅনার, অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে হচ্ছে নোটিস অফ ডিসঅনার হচ্ছে প্রয়োজন দেওয়া যেতে পারে। আর হচ্ছে চেকের ক্ষেত্রে যদি ব্যাংক ফেল করে, চেকটা পে করতে ফেল করে, it is not necessary to give notice dishonor to the drawee to make him liable to compensation. আচ্ছা, পেইকে লায়াবল করা যাইতে পারে, সেটার কথা বলছে। আচ্ছা, আপনারা বইতে ডিটেইলি পড়লে আরো ক্লিয়ার হতে পারবেন। তো এখানে বলছে দিস টু টার্মস শুড সাউন্ড দ্য সেম, অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জ এবং চেক সাউন্ড সেম, মানে দেখে অনেকটা সেমই মনে হয়, মানে নেচার অনুযায়ী সেম মনে হয়, which becomes the cause of confusion for many people, অনেকের জন্য কনফিউশন হয়। চেক অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ বোথ আর ইউজ টু মেক পেমেন্ট ইজিলি, অর্থাৎ পেমেন্ট দেওয়ার জন্য, ইজিলি পে করার জন্য দুইটা হচ্ছে ব্যবহার করা হয়। However, the check itself is a type of bill of exchange used to discharge the liabilities, and so it consists of all the features of bill of exchange, not only in business but individuals, অর্থাৎ bill of exchange টা not only in business, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, গভর্নমেন্ট এজেন্সির ক্ষেত্রে হতে পারে, and other institutions also use the check to make payment। অর্থাৎ ক্লিয়ার ভাবে বলি যে চেকটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, যে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ মানে হচ্ছে চেকটা নর্মালি হচ্ছে
বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, যেরকম গভর্নমেন্ট এজেন্সিজ, ইনস্টিটিউশনস, বিজনেস, ইন্ডিভিজুয়ালস, যেরকম আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু চেক ইউজ করতে পারি, কিন্তু বিল অফ এক্সচেঞ্জটা নর্মালি বিজনেসের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এই কথাটাই এখানে বলছে।